হাই বন্ধুরা, দিস ইজ সূর্য ফ্রম হ্যামস্টারডাম। তো আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে বলবো। সেই টপিকটাতেও বলা যেতে পারে এটা আমার রেকমেন্ডেশন। এরকম কোনো রুলস কেউ সেট আপ করে দেয়নি যে এটাই করতে হবে, না হলে হবে না। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, তো জাস্ট এটা আমার রেকমেন্ডেশন। কারণ অনেকের একটা প্রশ্ন থাকে, আজকের টপিকটা নিচে আমি বলতে চলেছি, সেটা হচ্ছে যে একটা ফিমেলকে when it comes to breeding, যখন আমরা হ্যামস্টার ব্রিডিং করাবো, দাদা ব্রিডিং করাতে চাই তো ব্রিডিং করাবো, বাট হোয়াট ইজ দ্য প্রসিডিওর, বা ফিমেলটাকে মেলটার কাছে কতদিন রাখবো, এক্স্যাক্ট ডিউরেশনটা কি হবে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটা কথাই বলবো, এই টপিকটা, এই যে একটা ফিমেলকে একটা মেলের কাছে কতদিন রাখবো বা রাখা উচিত, এই টপিকটায় আসার আগে আমি তাদেরকে বলবো কিছু ইনফরমেশন তার আগে আমাদের জেনে নেওয়া দরকার। এই মেলের কাছে ফিমেল কতদিন রাখবো বা ফিমেলের কাছে মেল কতদিন রাখবো, এই এই তথ্যটা আমাদের কাছে হাতে আসার আগে আরও কিছু বেস ইনফরমেশন আমাদের জেনে রাখা দরকার। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের জানতে হবে একটা হ্যামস্টারের, দ্যাট মাইট বি সাইরিয়ান, মাইট বি ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফ, যে তার জেস্টেশন পিরিয়ড বা বাচ্চা পেটে ধারণ করার সময়সীমা কতটা। কারণ তার উপরে ডিপেন্ড করছে যে একটা ফিমেলের কাছে মেল আমরা কতদিন রাখবো। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি, যেটা অনেকেই দেখেছেন, অনেকে জানেন, কেউ গুগল করেছেন, কেউ কারোর থেকে শুনেছেন। তো যাই হোক, গুগল বা কারোর থেকে শোনা বা অন্য কোনো তথ্য সমস্ত কিছু সরিয়ে রেখে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, যতটুকু আমি জানতে পেরেছি, আমি জানি, সেটা হচ্ছে 80 to 21 days, 18 থেকে 21 দিন হচ্ছে একটা ক্যামেল রাশিয়ান ডোয়ার্ফ হতে পারে, একটা সাইরেন হ্যামস্টার হতে পারে, জেস্টেশন পিরিয়ড হচ্ছে 18 থেকে 21 দিন। ঠিক আছে, তো এই গেল একটা দিক, এটা আমরা নাম্বার ওয়ান ইনফরমেশনটা পেলাম। নাম্বার টু হচ্ছে এই যে ফিমেলের থেকে মেল সরিয়ে নেব, একটা ফিমেলের থেকে মেলটা কেন সরাবো, কি কারণ, থাকতেই তো পারে একসঙ্গে, রাখা কি যায় না, অনেকেই রাখে, রাখলেই কি বাচ্চা মেরে দেয়, প্রথম কথা। আরেকটা যেটা আমি ইনফরমেশন বলবো, ইন দ্য মিন টাইম বলে দিই, যে অনেকের একটা মিথ আছে, সোকনে মিথই বলবো এটাকে, যে ফিমেলের কাছে মেলটা রাখলে এবং ফিমেল যখন বাচ্চা প্রসব করে বা বাচ্চা নিয়ে থাকে তখন নাকি মেল বাচ্চাগুলোকে মেরে দেয়। এটা কমপ্লিটলি একটা মিথ, এটা একটা অ্যাবসলিউট ভুয়ো তথ্য। জানি না কে কোথা থেকে পেয়েছিল, তারপর থেকে এটা কনস্ট্যান্টলি চলে আসছে অনেক দিন ধরে, যে ফিমেলের কাছে মেলটাকে রেখে দিলেই নাকি বাচ্চাগুলো হলে নাকি বাচ্চাগুলো সমস্ত খেয়ে নেয়, বাচ্চাগুলো নষ্ট করে দেয়। এটা পুরোপুরি ভুয়ো ধারণা। বরং আমি বলবো মেল বাচ্চাগুলোকে আরও বেশি নারিশ করে, আরও বেশি নার্চার করতে সাহায্য করে। মাটা যখন বাচ্চাগুলোকে ইনকিউবেট যখন করছে, সেখান থেকে যখন উঠলো, মাটা যখন রেস্ট নিতে উঠলো বা পটি টয়লেট বা খেতে উঠলো, হোয়াট এভার ইট মাইট বি, তখন মেলটা গিয়ে বাচ্চাগুলোর উপরে বসে। তো মেল ডাজ নো হার্ম টু হিজ পাপস। তার নিজের বাচ্চা বলে নয়, মেল এমনিতেও কোনো ক্ষতি করে না বাচ্চাদের। এবার তাহলে প্রশ্নটা হচ্ছে মেলকে কেন রিমুভ করব। মেলকে রিমুভ করার একটা মেন কারণ, সেটা হচ্ছে একটা হ্যামস্টার, আবারও বলি, সেটা হতে পারে সাইরেন, হতে পারে ডোয়ার্ফ, যখন বাচ্চা ডেলিভার করছে, বাচ্চা যখন প্রসব করে ফেলছে, এই সময়ের থেকে শুরু করে ঠিক 24 ঘন্টার মাথায় শি अगेन কামস টু হিট, অর্থাৎ তার ইস্ট্রাস সাইকেলটা আবার চালু হয়ে যায়। তো যার ফলে কি হবে, ফিমেলটা আবার মেটিং করবে, এবং অ্যাট দ্য ভেরি সেম টাইম একটা মায়ের থেকে বাচ্চা বড় হতে বা ধরে নিন সেলফ ডিপেন্ডেন্ট হতে সময় লাগে 18 থেকে 22 দিন, 18 to 22 days, মোটামুটি এই সময়ের মধ্যে বাচ্চাটা বড় হয়ে যায়, মায়ের থেকে আলাদা করে ফেলা যায়। তো আবার প্রেগনেন্সিটা হচ্ছে 18 থেকে 22 দিন বা 21 দিন, যেই সময়টা আমি বললাম। এবার প্রবলেম হয় যদি ফিমেলটা আবার মেটিং করে ফেলে, আবার যদি সে কনসিভ করে ফেলে, মানে একটা সেট আপ বাচ্চা বড় হলো কি হলো না, আরেক সেট আপ নিউবর্ন বাচ্চা মাটা আবার ডেলিভার করে দিল, তো আলটিমেটলি কি দুটো সময় পুরোপুরি ক্ল্যাশ করে যায়। তো ফিমেলটার উপর প্রচন্ড স্ট্রেস পড়ে। তো ফিমেলটা কিছু সময় পর আলটিমেটলি এক্সকিউজ মি অ্যানোরেক্সিক বা অ্যানিমিক হয়ে গিয়ে শুকিয়ে গিয়ে মারা যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, একদম পুরো ড্রাই আউট হয়ে যায় ইন্টারনালি, এবং খাওয়া বন্ধ করে দিয়ে পুরো ভীষণ একটা লেথার্জিক হয়ে যায়, আস্তে আস্তে এক্সপায়ার করে যায় ফিমেলটা। তো এই কারণে মেলটাকে সরিয়ে দেওয়া। তো এবার আসছি সেকেন্ড পয়েন্টটা, যেটার জন্য যে ফিমেল থেকে মেলটা আলাদা করবো বা মেলের থেকে ফিমেল আলাদা করবো কতদিন, এই যে এই পুরো সেট অফ ইনফরমেশনটা আমি যেটা এতক্ষণ ধরে বলছি, এটার সেকেন্ড স্টেপটা আমি আসছি, যে কতদিন রাখতে হবে। সেটা করতে গিয়ে আমাদের আগে জানতে হবে আবার সেকেন্ড ইনফরমেশন, যেটা হচ্ছে যে ফিমেলের ইস্ট্রাস সাইকেল। যেমন আগে বললাম জেস্টেশন পিরিয়ড 18 থেকে 21 দিন, এবার জানতে হবে ইস্ট্রাস বা ওভিউলেশন, যেই সময়টা, এরকম তো কোনো ব্যাপার নেই কি একটা মেলের কাছে ফিমেল রেখে দিলাম, সেটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে
একটা গরু হোক, কুকুর হোক, পাখি হোক, এমন নয় একটা জায়গার মধ্যে মেল অ্যান্ড ফিমেল আমরা একসঙ্গে রেখে দিলাম, তারা সেখানে মিটিং করবে, বাচ্চা হয় না। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। সব কিছুর একটা সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে মেলটার কাছে ফিমেলটাকে রাখার যে পদ্ধতি সেটা জানতে গেলে, সেটা এক্স্যাক্ট ডিউরেশনটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে ফিমেলটার হিট সাইকেল বা ইস্ট্রাস সাইকেল কত দিনের। ঠিক আছে, তো ইস্ট্রাস সাইকেল মানে ইস্ট্রাস সাইকেল অনেক ক্ষেত্রে অনেকে জানেন না হয়, তাদেরকে আমি বলে দিই। এটাকে বলা হিট সাইকেল বলা যেতে পারে। যেমন কুকুরের 6 মাস অন্তর আসে, ঠিক সেরকম এদের হয় হচ্ছে, এদের সময়টা হচ্ছে 3.5 দিন অন্তর, 3.5 ডেজ ডিউরেশন এদের হিট সাইকেলটা আসে। তো 3.5 ডেজে যে ডিউরেশনটা আসে তার মানে একটা সপ্তাহে 2 বার আসছে আমরা ধরে নিতে পারি। তো এই যে ইনফরমেশনটা একটা মেলের কাছে ফিমেল রাখবো কতদিন, সেটা আমরা বলতে পারি এক কথায় বলা যেতে পারে 14 ডেজ। তো এবার প্রশ্ন উঠতে পারে 14 ডেজ কেন? আমি তো এইমাত্রই বললাম যে একটা ফিমেলের হিট সাইকেল 3.5 দিন অন্তর অন্তর, তাহলে একটা হিট সাইকেল মিস করলে আরেকটা হিট সাইকেল তো রয়েছে হাতে, তাহলে আরো একটা এক্সট্রা উইক কেন? আরো একটা এক্সট্রা উইক এই কারণেই নিচ্ছি, সেটা কারণ হচ্ছে for ensuring the higher chances of conception. কনসেপশন রেটটাকে আমরা আরো বাড়াচ্ছি, কনসিভ করার চান্সেসটাকে আমরা আরো স্ট্রেংথেন আপ করার জন্য আরো হাতে একটা এক্সট্রা উইক নিচ্ছি। কারণ যদি ধরা যায় প্রথম 3টে উইকে, সাপোজ আমরা ধরে নিলাম যে প্রথম 3টে হিটে ফিমেলটা কনসিভই করতে পারলো না, কিছু কিছু ফিমেলের কনসেপশন রেট খুব ভালো হয়, এটা ফিমেল টু ফিমেল ভ্যারি করে, অ্যানিমাল টু অ্যানিমাল ভ্যারি করে, কারোর কনসেপশন রেট খুব হাই হয়, খুব ভালো হয়, যারা একদম প্রথম মিটিং হয়তো কনসিভ করে ফেললো। বাট যারা কনসিভ করতে পারলো না, আমাদের সবসময় কিন্তু ভালোটা নিলে চলবে না, খারাপটা বা লাস্ট রিসর্টটাকে ধরতে হবে। ঠিক আছে, তো কিছু কিছু ফিমেল দেখা গেল কনসিভ করলো না, তাদের কনসেপশন রেট খুব কম, বা প্রথম হিটটাতে কনসিভ করার পরেও মেলটার সঙ্গে রাখা হয়েছে, তারপরে আবার হয়তো দেখা গেল অ্যাবর্ট করে ফেলেছে, মেলটা আবার সেক্সুয়াল এক্সাইটমেন্ট দেখিয়েছে, মিটিং করতে চেয়েছে, তার মধ্যে ফিমেলটা বাচ্চা অ্যাবর্ট করে ফেলেছে। তো এই যে এত কিছু হতে পারে, কিন্তু মানে রেখে দেওয়া মানেই মিটিং হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে, তা কিন্তু এতটা ইজি নয় ব্যাপারটা। তো আমাদের এত কিছু জানতে হবে। হ্যাঁ, তো রেখে দেওয়ার আমরা কিন্তু 14 ডেজ পর্যন্ত ওয়েট করবো, যাতে প্রথম 3টে হিট আমরা মিস যদি করেও ফেলি, আমাদের হাতে 4টে হিট সাইকেল আমরা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো 4টে হিট সাইকেল নিয়ে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে 14 ডেজ। আর আগে আমি কি বললাম যে প্রেগনেন্সি বা জেস্টেশন পিরিয়ড হচ্ছে 18 থেকে 21 দিন। তো 14 দিনের মাথায় যদি আমরা মেলটাকে ফিমেলের থেকে তুলে ফেলতে পারি, সেই সময় আমাদের কাছে দুটো প্লাস পয়েন্ট থাকছে বা দুটো পজিটিভ সাইন্স থাকছে। একটা তো হচ্ছে 14 ডেজের মাথায় ফিমেল যদি প্রেগনেন্ট হয়ে গিয়ে থাকে, যদি কনসিভ করে গিয়ে থাকে, তার কিন্তু পেটটা অলরেডি এরকম মতো আস্তে আস্তে বাল্জ আপ করতে শুরু করে, এরকম থাকে, এরকম থেকে আস্তে আস্তে এরকম বাল্জ আপ করতে শুরু করে। তো ইজিলি যে কোনো নোভিস পর্যন্ত সেটা দেখে বলে দিতে পারবে না দ্যাট না শি হ্যাজ কনসিভড। ঠিক আছে, তো 14 ডেজ একটা খুব প্রমিনেন্ট ডে, খুব প্রমিনেন্ট সাইন্স অ্যান্ড সিমটমস শো করে 14 দিনের মাথায়। তো সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 14 ডেজে যে রিমুভ করে ফেলছি, 14 ডেজে রিমুভ করে ফেলার পরে আমাদের হাতে আরো মিনিমাম 4টে দিন থাকছে। তো এই 4টে দিনে কিন্তু আমরা সময় পাচ্ছি। এমন নয় কি আমরা যেদিন রিমুভ করলাম মেলটাকে তার পরের দিনই বাচ্চা দিয়ে দেবে, তা কিন্তু নয়। হাতে আমাদের আরো এক্সট্রা আমরা আরো 4 ডেজ আমরা রেখে নিচ্ছি। ঠিক আছে, তো মিনিমাম 4 ডেজ। এবার 18 দিন আমি বললাম, তো 14 প্লাস 4 ইজ 18, আরো সময় রইল হাতে। 18, 19, 20, 21 দিনের মধ্যে হতে পারে, কারোর প্লাস মাইনাস 3-4 ডেজ এটা হয়, ফিমেল টু ফিমেল ভ্যারি করে, আগেও যেরকম বলছি। তো দিস ইজ দ্য স্টোরি। এবার এটার ওপর আমাদের কিন্তু ভিত্তি করে কাজ করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে সবসময় ফিমেল মেল একসঙ্গে রেখে দিলাম, তার মানে কিছুদিন পরে রিমুভ করলাম, কিছুদিন নয়, এটা একটা ফর্মুলা বলা যেতে পারে যে 14 ডেজ। এবার 14 ডেজে কেউ কম রাখতে পারেন, কেউ বেশি রাখতে পারেন। 14 ডেজ এর থেকে এটার যেমন কম সময়ও রাখা উচিত নয়, বা রাখলে কনসেপশন রেটটা কম আমরা এক্সপেক্ট করতে পারি, ঠিক তেমন 14 ডেজের বেশি রাখা উচিত নয়। অনেকে রেখে দেন যে রেখেই দিচ্ছেন বাচ্চা তো হচ্ছে না, সেটা অন্য কোনো সমস্যার জন্য হচ্ছে না, কিন্তু মেটিং এর জন্য বা অপটিমাম ব্রিডিং রেজাল্টস অ্যাচিভ করার জন্য 14 ডেজের বেশি একটা ফিমেলকে মেলের কাছে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, তো এইবার আপনাদের আমি দেখাই আমার কিছু ব্রিডিং পেয়ার্স। তো পেয়ার এখানে সেই অর্থে বলা যায় না, বাট মেলস অ্যান্ড ফিমেলস একসঙ্গে রাখা রয়েছে। এই রুমটা পুরোটাই যা দেখতে পাচ্ছেন পুরোটাই ব্রিডিং সেটআপ। তো মেলস অ্যান্ড ফিমেলস একসঙ্গে রাখা রয়েছে। আমি কিছু কম্বিনেশন দেখাই যে কিভাবে রেখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক হাই মটল যেটা কিনা মেল, এবং তার সাথে একটা প্যান্ডা বা ব্ল্যাক মটল ফিমেল পেয়ার আপ করা আছে। চলে যাব পাশেরটাতে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, ব্ল্যাক হাই মটল মেল
এবং তার সাথে এটা সাফার নয়, এটাকে আমরা বলা যেতে পারে ওপাল হাই মটেলড ফিমেল পেয়ার আপ করা আছে। কোয়াইট হ্যাপি অ্যান্ড হেলদি অ্যান্ড অ্যাক্টিভ। এখানেও তাই, ব্ল্যাক হাই মটেলড মেল এবং একটা ওপাল মটেলড ফিমেল। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোই ব্ল্যাক মটেলড। ফিমেলটা হাই আউটের মধ্যে ঢুকে গেল, মেলটাও ঢুকছে। ডিস্টার্ব করবো না, থাক। চলে আসছি পাশেরটায়। এখানে মেলটা ঘুমোচ্ছে। এখানেও ব্ল্যাক মটেলড মেল বা প্যান্ডা মেল, যার সাথে লাইল্যাক মটেলড ফিমেল পেয়ার আপ করা আছে। চলে এলাম আরেকটা সেট আপে। এখানে লাইল্যাক মটেলড মেল এবং লাইল্যাক মটেলড ফিমেল পেয়ার আপ করা আছে, অ্যাজ ইউ ক্যান সি। এই সেট আপটা একটা ওপাল মটেলড মেল এবং একটা অ্যালবাইনো ফিমেল পেয়ার আপ করা আছে। এটা এবার আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টে মেল এবং ব্লু ফন ফিমেল এখানে পেয়ার আপ করা রয়েছে। তো দেখালাম আপনাদের প্রত্যেক কটা, আমার যত কটা সম্ভব হলো দেখানো, মানে আউট অফ দ্য মেনি প্রচুর রয়েছে। তো মানে জাস্ট 2-3% আমি আমার ব্রিডিং পেয়ার্স আমি দেখাতে পারলাম, কারণ পুরোটা এখন কভার আপ করতে গেলে একটা পুরো ফার্ম ট্যুর হয়ে যাবে, মিনিমাম 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো অতটা ভিডিও বড় দেখতে গেলে লোকের ল্যাদ লেগে যেতে পারে। তো জোকস অ্যাপার্ট, আরেকটা জাস্ট ভিডিওটা শেষ করার আগে একটা ইনফরমেশন বা আরেকটা ইনফরমেশন বলা যায়, এটা একটা কথা আমি বলছি বেসিক্যালি। এটা একটা রিকোয়েস্ট আমার, যে অনেকেই এরকম একটা কমপ্লেন আমার কাছে নিয়ে এসছেন যে দাদা অমুকের থেকে নিয়েছি, তার থেকে নিয়েছি, বাট বাচ্চা হয়নি, তার মানে সে হ্যামস্টারটা বোধহয় তাদের তো খারাপ দিয়েছে। বা আমার বাড়ির কাছে একজনের থেকে নিয়েছি সূর্য, তার থেকে নেওয়ার পরে না বাচ্চা হলো না। কি ব্যাপার বলো তো, মনে হয় গন্ডগোল আছে ফিমেলটা, তুমি কি একটু দেখতে পারো, চেঞ্জ করে দেবে? প্রথম কথা, নাম্বার 1, আমি আমার নিজের ফার্মেরই ব্রিডিংয়ের হ্যামস্টার চেঞ্জ করি না, আমার কাছে চেঞ্জ অপশানটা অ্যাভেলেবেল নেই। বিকজ আউট অফ মেনি বায়োসিকিউরিটি রিজনস, অনেকগুলো বায়োসিকিউরিটি রিজনের জন্য আমার ফার্ম থেকে একবার বেরিয়ে যাওয়ার পর আমি সেটাকে আর ফেরত নিই না। কারণ আজ অবধি 4.5 বছর আমি কাউকে এরকম কোনো আমার পাস্ট রেকর্ড নেই যাতে আমি খারাপ হ্যামস্টার দিয়েছি বা নিয়ে যাওয়ার পর কোনো ডিজিজ হয়ে মারা গেছে বা কিছু। এবার দেখো, নিয়ে যাওয়ার পর সে 1 সপ্তাহ পর যে কোনো কারোর যা কিছু হতে পারে, হ্যাঁ, তো সেটার দায় আমার কেন কোনো সেলারেরই নয়। তো কিন্তু এরকম কারোর হয়নি, বাড়ি নিয়ে নিজে মরে গেছে। এবং প্রত্যেকে আজকে 4.5 বছরে আই হ্যাড ডেল্ট উইথ ওভার 15,000 ক্লায়েন্টস, ওভার, ভগবানের আশীর্বাদে ওভার 15,000 ক্লায়েন্টস আমি ডিল করেছি, এবং কারোরই আজ অবধি এরকম কোনো রেকর্ড আসেনি কি তার পছন্দ হয়নি বা হ্যামস্টারটার রিপোর্ট খারাপ। তো আমি এটাকে সরিয়ে রেখেই বলছি পাশে, যে অনেকে আমাকে কমপ্লেন করে এসে অমুকের থেকে নেওয়ার পরে বাচ্চা হলো না। তো বাচ্চা হলো না মানে কিন্তু হ্যামস্টারটার দোষ দেবেন না, হ্যামস্টারটারও কোনো দোষ নেই, আর যে আপনাকে সেল করেছে, যে সেলার, তারও কিন্তু কোনো দোষ নেই। আমার আজকে 4.5 বছরে কারুর কোনোদিনও এরকম কারুর বাড়ি থেকে হয়নি কি বাচ্চা দেয়নি বলে এরকম কোনো ব্যাপার নেই কি আমি একদম বিশাল বড় ব্যাপার আমার, মানে এরকম হতেই পারে না, আমার হতেই পারে, ইন ফিউচার ডেজে আমার হতে পারে, কেউ নিয়ে গেল সেখানে বাচ্চা হলো, হতেই পারে, হয়নি মানে হবে না এরকম কিন্তু কোনো মানে নেই। তো সেটাই বলছি যে যদি ইন কেস বাড়িতে আনার পর দেখেছেন কারোর থেকে কিনে এনেছেন, আনার পরে বাচ্চা হয়নি, তো তার মানে কিন্তু সেই হ্যামস্টারটাকে দোষ দেবেন না, এক্সাক্ট অ্যানিমেলটাকে, অথবা যার থেকে কিনে এনেছেন সেই সেলারের কিন্তু কোনো দোষ নেই। বিকজ এই হ্যামস্টারের ক্ষেত্রে কিন্তু বাঁচা ব্যাপারটা হয় না, এরা তো রোডেন্ট, তো এই রোডেন্টের মধ্যে বাঁচা বা ইনফার্টিলিটি এই ব্যাপারটা কিন্তু হয় না। হ্যাঁ, কারোর কনসেপশন রেট কম হতে পারে, কারোর বাচ্চা কম হয়, এবং যেটা ফিমেল টু ফিমেল যেরকম আগে বললাম ভ্যারি করে, কারোর 8টা হয়, কারোর 14টা হয়, কারোর কম হয়, কারোর 2টো 1টাও হয়। তো একদম হলো না এটার কিন্তু চান্সেসটা খুব কম, মানে জাস্ট কি বলবো 0.1% ধরলে বেটার। তো এবার বাচ্চা হবেই, বাচ্চা হতে হবে। যদি মনে করেন যে ব্রিডিং করবো, ব্রিডিং করান, এথিক্যাল ব্রিডিং করান, একসঙ্গে মেল ফিমেল রেখে দিলাম, পরস্পর বাচ্চা হয়ে গেলে লাইফ স্প্যানটা খুব ছোট, খুব শর্ট, খুব ডেলিকেট, খুব সফিস্টিকেটেড একটা রোডেন্ট, ওই শশা গাজর কফি পাতা খাওয়ানোর রোডেন্টের নয়, এদের ডায়েটও খুব সফিস্টিকেটেড হয়। তো
তো যত্ন করে রাখুন, এথিক্যাল ব্রিডিং করান, বাচ্চা নিশ্চয়ই হবে। তো সেলার বা হ্যামস্টারটার ওপরে দোষ না দিয়ে নিজেকে একটু অ্যানালাইজ করুন, আপনি কি ডায়েটে রাখছেন, আপনার যেখানে হ্যামস্টার রাখছেন সেখানকার অ্যাম্বিয়েন্স কীরকম, সেখানকার এনভায়রনমেন্ট কীরকম, এই সমস্ত ফ্যাক্টরসগুলোকে একটু ভালো করে স্টাডি করুন, একটু বোঝার চেষ্টা করুন। তারপর আলটিমেটলি আপনি নিজেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন যে কেন বাচ্চা হলো না বা বাচ্চা হচ্ছে না কেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য একদিন আসবো অন্য নতুন কোনো টপিক নিয়ে, নতুন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ।